আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই জানো যে গত 19 ফেব্রুয়ারি কৃষিগুচ্ছের তৃতীয় মাইগ্রেশন রেজাল্ট দিছে। তৃতীয় মাইগ্রেশন রেজাল্টের ফলে টোটাল হচ্ছে 199 জন আসলে নতুন করে সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাবে। এবং এছাড়াও তোমাদের বহুল কাঙ্ক্ষিত যে প্রশ্নটা ভাই আসলে স্ট্যান্ডিং ভর্তি সিস্টেমটা কি, এটা কিভাবে হবে, এটা একটু সুন্দরভাবে বুঝাই দেন। দেখলাম যে আমার ফেসবুকে অনেকেই কমেন্ট করছো স্ট্যান্ডিং ভর্তি এবং হচ্ছে কৃষিগুচ্ছের তৃতীয় ওয়েটিং লিস্ট থেকে কতজন চান্স পাইছে, চূড়ান্ত ভর্তির পরে আবার স্ট্যান্ডিং ভর্তি দিবে কিনা, বা স্ট্যান্ডিং ভর্তির আগে আর কোনো মাইগ্রেশন হবে কিনা, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিওটা অনেক আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আসলে দিয়ে উঠতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিওতে কিছু রিপিট কথাবার্তা আসবে, যেটা হচ্ছে আমি প্রথম ওয়েটিং লিস্টের ভিডিওতে বলছি, দ্বিতীয় ওয়েটিং লিস্টের ভিডিওতে বলছি। তো এখানে হচ্ছে আমি একটু ওভারলুপ করে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমি চেষ্টা করবো প্রত্যেকটা বিষয় তোমাদের সুন্দর করে বোঝানোর। সেটা হচ্ছে যে যারা আসলে তৃতীয় ওয়েটিং লিস্ট থেকে চান্স পাইছে, অর্থাৎ তোমার নামের পাশে একটা বিশ্ববিদ্যালয়ের নাম এবং একটা ফ্যাকাল্টির নাম আসছে, তোমাদের আগামীতে কি করণীয়? তোমাদের আগামীতে যে করণীয় সেটা হচ্ছে যে 19 তারিখ থেকে 24 ফেব্রুয়ারির ভিতরে তোমাকে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। সেটা হচ্ছে অনলাইনে 10,000 টাকা ভর্তি পেমেন্ট করে। তোমার যদি মনে হয় তুমি এই সাবজেক্টেই থাকবা, যে সাবজেক্ট পাইছো সেটাতে থাকবা, বা যদি এরকম মনে হয় যে আমি এখন যে সাবজেক্ট পাইছি উপরের দিকে আরও ভালো সাবজেক্ট পাওয়ার সুযোগ থাকে, তাহলে আমি বলবো তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো। আর তোমার হাতে যদি একাধিক অপশন থাকে, তুমি কম্পেয়ার করো কোনটা তোমার জন্য ভালো হয়, এটার থেকে যদি তোমার হাতে আরও ভালো অপশন থেকে থাকে, তুমি চাইলে সেটাতে শিফট হতে পারো। তখন তোমাকে প্রাথমিক ভর্তি সম্পূর্ণ না করলেও হবে। তোমরা জানো যে এখন রমজান মাস চলতেছে এবং সামনে ঈদের ছুটি আছে, এই সকল কিছু মিলে আগামী এপ্রিল মাসের 19 থেকে 22 তারিখের ভিতরে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। যে 19 থেকে 22 তারিখের আগে যে খেয়াল করো তোমার প্রোফাইলে যে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন নাম আসছে, সাবজেক্ট আসছে, সেই বিশ্ববিদ্যালয়ে তোমার চূড়ান্ত ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তি আসলে কি করতে হয়? মেইনলি তোমার যে অরিজিনাল ডকুমেন্টস সেগুলো জমা দিতে হয় এবং ভর্তি সমন্বয় করতে হয়। কত টাকা ফি লাগবে, কি কাগজপত্র লাগবে, এই দুইটা বিষয় কিন্তু আমার ডেডিকেটেড আলাদা ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটা দেখে ধারণা নিতে পারো। চূড়ান্ত ভর্তির পরেও যদি আসলে আসন ফাঁকা থাকে, তাহলে তোমার আগামী 11ই মেতে স্ট্যান্ডিং ভর্তি নিবে। স্ট্যান্ডিং ভর্তি নিয়ে ভিডিওটা লাস্টে আমি একটু সুন্দর করে বিস্তারিত বুঝিয়ে বলবো। তো এবার আসলে দেখবো যে নতুন করে কোন বিশ্ববিদ্যালয়ে কতজন স্টুডেন্ট আসলে চান্স পাইছে। আমি একটা লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে চান্স পাইছে 27 জন, খুলনা কৃষিতে চান্স পাইছে হচ্ছে 49 জন, হবিগঞ্জ কৃষিতে চান্স পাইছে 55 জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে হচ্ছে 68 জন। সব মিলে তৃতীয় ওয়েটিং লিস্ট থেকে 199 জন স্টুডেন্ট নতুন করে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখন তাহলে দেখে নিই যে এই পর্যন্ত এই অফিসিয়ালি তিনটা মাইগ্রেশন হওয়ার পরে টোটাল আসলে ওয়েটিং লিস্ট থেকে কতজন স্টুডেন্ট চান্স পেল। আমি এই ডাটাগুলো আমার প্রিভিয়াস ভিডিওতেও দেখছো, তারপর আমি আরেকবার দেখাচ্ছি যে টোটাল আসলে মেরিট আসন ছিল হচ্ছে 3701টা। এর ভিতরে জেনারেল আসন, কোঠা বাদ দিয়ে জেনারেল আসন ছিল হচ্ছে 3518টা। প্রথম ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছিল 1104 জন, যেটা হচ্ছে মূল যে মেরিট সিট আছে সেই সিটের হচ্ছে 29%। সেই সময় আমরা যদি 1104 যদি যোগ করি, তাহলে হচ্ছে যে প্রথম ওয়েটিং লিস্ট পর্যন্ত হচ্ছে 4805 এবং হচ্ছে জেনারেলের ভিতরে 4622 পর্যন্ত গেছিল। তারপরে হচ্ছে দ্বিতীয় ওয়েটিং লিস্ট গেছিল। দ্বিতীয় ওয়েটিং লিস্টে নতুন করে সুযোগ পাইছে 412 জন। এই যে আগের যে 1104 জন ছিল সেটার তোমার হচ্ছে 37%। 412টা সিট ফাঁকা ছিল, তখন কিন্তু সেকেন্ড ওয়েটিং লিস্টে নতুন করে তাদেরকে আবার ডাকছে। তো সেই হিসেবে আমি যদি আবারও যোগ করি, সেটা হচ্ছে যে 5217 হয় এবং জেনারেল মেরিট লিস্টের ক্ষেত্রে আসে হচ্ছে। এখন এটা নিয়ে তোমাদের একটা বিষয় অনেকে জিজ্ঞেস করবো যে ভাইয়া আমার তো মেরিট পজিশন এতের ভিতরে ছিল, আমি তো চান্স পাইনি, আমার তো মেরিট পজিশন হচ্ছে এতের ভিতর নাই, তারপরেও তো আমি চান্স পেয়ে গেছি, এটা কিভাবে হলো? বিষয় হচ্ছে এর ভিতরে কিন্তু কিছু কোটার সিট আছে। তো সেই কোটার সিটগুলো কিন্তু আসলে এক্স্যাক্টলি হিসাবটা করা একটু কঠিন। তো আমি ওভারঅল জেনারেল মেরিটের কথা বলছি, এর ভিতরে কিন্তু কিছু কোটার স্টুডেন্ট ঢুকবে, তাদের কিন্তু মেরিট লিস্টে একটু আলাদা হবে। তো সেই ক্ষেত্রে হিসাবটা কিন্তু একটু এদিক সাথে হতে পারে। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তৃতীয় ওয়েটিং লিস্টে যে দিচ্ছে সেটাতে নতুন করে ভর্তির সুযোগ পাইছে হচ্ছে 199 জন। আমরা যদি এই দুটোর সাথে 199 যোগ করি, তাহলে আসে হচ্ছে 5416 জন, আর অ্যাজ এ জেনারেল মেরিট হিসেবে 5233 জন। এই 199 জন আগের যে 412 জনকে ভর্তির কথা বলছিল, সেটার হচ্ছে 48% হচ্ছে ফাঁকা ছিল। সেই 48% ফাঁকা থাকার ফলে তোমার কিন্তু আসন হয়েছে 199টা। আমার সেকেন্ড ওয়েটিং লিস্টের যে ভিডিও ছিল সেটাতে আমি প্রেডিকশন হিসেবে বলছি, যেহেতু তোমার প্রথম ওয়েটিং লিস্ট থেকে 1104 জন সুযোগ পাইছে, তার 37% ছিল ফাঁকা, অর্থাৎ 412 জন সিট। 37% যদি ফাঁকা থাকে, তাহলে আগামী তৃতীয় ওয়েটিং লিস্টে সম্ভব কতজন সিট পাইতে পারে? সেটা ছিল হচ্ছে 152 জন। তো 152 জনের চেয়ে আমার যে ক্যালকুলেশন ছিল তার চেয়ে বেশি চান্স পাইছে। 37% এর ফাঁকা নাই, টোটাল 48% ফাঁকা, সেটা হচ্ছে 199। ঠিক সেম ভাবেও যদি আমি বলি যে ভাই আসলে চূড়ান্ত ভর্তির পরেও কতজন ফাঁকা থাকবে, ধরলাম যে সবাই চূড়ান্ত ভর্তি হলো, আমি যদি অ্যাজ এ সেই সমীকরণ হিসেবেই যাই, এই পার্সেন্টের অনুযায়ী 48% যদি ফাঁকা থাকে, তাহলে হচ্ছে 199 এর 48% হবে হচ্ছে 96 জন। অর্থাৎ চূড়ান্ত ভর্তির পরেও তোমার হচ্ছে যে আরো 96 জন সিট ফাঁকা থাকবে। এটা হচ্ছে অ্যাজ এ ক্যালকুলেশন, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যাবে কি যে অনেকে তোমার চূড়ান্ত ভর্তিতে যাবেই না, সেই সকল আসন ফাঁকা থাকবে। আমি আমার বিভিন্ন ভিডিওতে একটা বিষয় বলছি যে পাবলিক বিশ্ববিদ্যালয় আসন কিন্তু নর্মালি আসলে ফাঁকা থাকে না, তারা চেষ্টা করে যে সেই আসনটা হচ্ছে ফিল আপ করে নেওয়ার জন্য। স্ট্যান্ডিং ভর্তিটা হচ্ছে একদম ভর্তি ক্লোজ করার আগের মুহূর্ত। যেহেতু অ্যাজ এ ক্যালকুলেশন হিসেবে আমি দেখলাম যে টোটাল হচ্ছে 96টা সিট ফাঁকা থাকতে পারে, এর বেশিও থাকতে পারে। যদি এরও বেশি সংখ্যক আসন ফাঁকা থাকে, তখন কি করবে? আমাদের নোটিশে 3টে অফিসিয়াল
মাইগ্রেশনের কথা উল্লেখ থাকলেও পরবর্তীতে কিন্তু আবার আরেকটা ডেট দিবে, আবার আরেকটা মাইগ্রেশনের একটা বিষয় দিবে যেন তারা আসলে ভর্তি হয়। তো সেই মাইগ্রেশনগুলো হতে থাকলে তো এই আগের যে ফার্স্ট সেকেন্ড থার্ড মাইগ্রেশন যেভাবে হয়ে আসছে সেভাবে কিন্তু আগামী মাইগ্রেশনগুলো হবে। তারপরে আসে সর্বশেষ স্ট্যান্ডিং ভর্তি। স্ট্যান্ডিং ভর্তি বোঝানোর জন্য হচ্ছে আমি একটা চিত্র আঁকানোর চেষ্টা করছি তোমাদের সবাইকে বোঝাই দিই। সেটা হচ্ছে তোমরা জানো যে বর্তমান রমজান মাস চলতেছে, এই রমজান মাস উপলক্ষে লেবুর দাম কিন্তু অনেক বেশি। তো আমি উদাহরণটা সেভাবেই দেই, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে লেবু বিক্রেতা, এখানে তোমার হচ্ছে লেবু, আর এখানে হচ্ছে যারা লেবু ক্রেতা। রমজান মাস ব্যতীত বিগত দিনগুলোতে লেবু নিয়ে আসা হয়েছে, বিক্রেতা বিক্রি করছে, ক্রেতা কিনে নিছে। এখন তোমার এই লেবু হয়ে গেছে তোমার হচ্ছে লিমিটেড। এখন তোমার লেবু আছে হচ্ছে 3টা, লেবুর চেয়ে কিন্তু ক্রেতার সংখ্যা হয়ে গেছে বেশি। এখন এই ক্রেতাগুলোকে যদি আসলে সিরিয়াল করা হয়, আমি যদি বাজার ওয়াইজ ক্রেতাগুলোকে সিরিয়াল করি, তখন দেখা যাবে কি যে এর ভিতরে অনেক ক্রেতাই আছে যারা আসলে লেবুটা কিনবে না। আবার এখানে যত সংখ্যক লেবু আছে আমরা কিন্তু সেই সংখ্যার বেশি কোনো ক্রেতাকে আমরা লেবু সাপ্লাই দিতে পারবো না। তো যেহেতু লেবুর বাজারে অনেক চাপ, এক্ষেত্রে লেবু বিক্রেতা কি করবে, বলবে যে আপনারা যারা যারা লেবু কিনবেন সবাই লাইনে ধরে রাখেন, আমার কাছে লেবু আছে 3টা, আপনারা একে একে লাইনে আসেন, আমার কাছে যতক্ষণ পর্যন্ত লেবু আছে আপনাদের আমি হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেবু দিব। আমি একটা জিনিস বিক্রি করার জন্য আমার যে টার্গেটেড অডিয়েন্স তাদেরকে বললাম তোমরা সবাই লাইন ধরো, যতক্ষণ আমার কাছে জিনিস আছে আমি ততক্ষণ তোমাদের কাছে দেবো। এই সেম জিনিসটাকে এখন আমরা কিছু শব্দ দ্বারা রিপ্লেস করবো। এই বিক্রেতার জায়গায় রিপ্লেস হবে কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ, লেবুর জায়গায় তোমার রিপ্লেস হবে হচ্ছে কৃষিগুচ্ছের আসন সংখ্যা, আর ক্রেতার জায়গায় রিপ্লেস হবে তোমার হচ্ছে স্টুডেন্ট। এই বিক্রেতা হচ্ছে কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ, তারা একটা বিষয় ম্যানেজমেন্ট করতেছে, টোটাল কতটা লেবু আছে এটা হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে সিট, ইউনিভার্সিটি সিট বলতে আসলে কতটা আসন ফাঁকা আছে। আর এই যে ক্রেতা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট, ক্রেতার সংখ্যা কিন্তু অনেক। এখন এই যে স্টুডেন্ট আছে এই ক্রেতার ভিতর আবার সবাই যে এই লেবুই কিনবে এরকম কিন্তু না, অনেকের কিন্তু হাতে বিভিন্ন অপশন থাকতে পারে, যেটা কিন্তু আমি একটু আগেই বলে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আর কিন্তু কোনো ভর্তি কার্যক্রম চলবে না। কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ যে কাজটা করবে, তোমার আগামী 11ই মেতে বলবে যে তোমরা যারা আসলে ভর্তি হতে ইচ্ছুক তোমরা হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে লাইন ধরো, যতটা আসন ফাঁকা আছে ততটা আসনে আমি হচ্ছে স্টুডেন্টের সাবজেক্ট এবং ইউনিভার্সিটির নাম দিতে পারবো। এক্ষেত্রে দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে আসন সংখ্যা আছে, যতটুকু আসন আছে তার চেয়ে কম স্টুডেন্ট উপস্থিত হয়েছে, তখন দুইটা কাজ হতে পারে। সেটা হচ্ছে হয় কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ ওই একটা আসন ফাঁকা রেখে কার্যক্রম চালাবে, অথবা ওই একটার জন্য আবার আরেকটা সার্কুলার বা আরেকটা কল করতে পারে। আর যদি এরকম হয় যে তোমার আসন যতটা আসে তার চেয়ে হচ্ছে বেশি সংখ্যক স্টুডেন্ট আসছে, তো মেরিট লিস্ট হিসেবে যাদের নাম আসলে প্রথমে আসবে তারা আসলে সাবজেক্ট পাবে, আর বাকিগুলোকে আসলে ফেরত যেতে হবে। আর ওই দিনই তোমার একদম চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। অর্থাৎ তুমি যে এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়া, তোমার অরিজিনাল ডকুমেন্টস এবং প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে যেতে হবে। তোমাকে হচ্ছে 11টা বা 12টার ভিতরে তোমার হচ্ছে ইউনিভার্সিটির নাম জানাই দিবে, সেখানে দেখবা যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো যে সকল ইউনিভার্সিটিগুলোতে আসলে আসন ফাঁকা ছিল সেই সকল ইউনিভার্সিটির একটা করে বুথ থাকবে। তুমি যে ইউনিভার্সিটির জন্য সিলেক্ট হবে সেই ইউনিভার্সিটির বুথে গিয়ে তোমার আসলে ভর্তি কমপ্লিট করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কৃষিগুচ্ছে 9টা ইউনিভার্সিটি, ওখানে কি 9টা ইউনিভার্সিটির বুথই থাকবে কিনা? এটা থাকবে না, কারণ তুমি যদি দেখো যে একমাত্র প্রথম ওয়েটিং লিস্টে তোমার হচ্ছে যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ওয়েটিং লিস্ট থেকে একজন চান্স পাইছে, তার পরবর্তীতে কিন্তু আর কোনো ওয়েটিং লিস্ট থেকে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, শেরে বাংলা, এগুলোতে কিন্তু আসলে আর কেউ চান্স পায় নাই। তার মানে তাদের আসনটা সম্পূর্ণ ফিল আপ। তো যাদের আসন ফিল আপ তারা ওখানে বুথ দিয়ে কী করবে? যেমন হচ্ছে এখানে পটুয়াখালী, খুলনা, হবিগঞ্জ, কুড়িগ্রাম এগুলোর আসন ফাঁকা। চূড়ান্ত ভর্তির পরেও যদি এই বিশ্ববিদ্যালয়ের আসনগুলো যদি ফাঁকা থাকে তখন দেখবা যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এই 4টা ইউনিভার্সিটির বুথ আছে। এই হচ্ছে বিষয়। আশা করি যে তোমরা বুঝতে পারছো স্ট্যান্ডিং ভর্তি সম্পর্কে। আর এছাড়া যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি সেগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।